হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 7-এর থার্ড ইউনিট টেস্ট 2025 সালের পরিবেশ ও বিজ্ঞানের সাজেশান দেব। তো অধ্যায় ভিত্তিক তোমাদের সাজেশান দেব। প্রতিটি অধ্যায় থেকেই তোমাদের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে আমি বলে দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো তার আগে তোমরা তোমাদের প্রশ্নের প্যাটার্নটা দেখে নাও। তো তোমাদের দেখতে পাচ্ছ 7টা অধ্যায় কিন্তু পরীক্ষাতে হবে, এই 7টা অধ্যায়, এবং প্রতিটি অধ্যায় থেকে 10 নম্বর করে প্রশ্ন আসবে। তো বুঝতে পারছো তোমাদের প্রতিটি অধ্যায় কিন্তু ইম্পর্টেন্ট, কোনো অধ্যায় ছাড়লে কিন্তু হবে না। প্রতিটি অধ্যায় সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং প্রতিটি অধ্যায় থেকে 3টে এমসিকিউ, 2টো হচ্ছে 1 নম্বরের প্রশ্ন, একটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন এবং একটা 3 নম্বরের প্রশ্ন থাকবে। 10 করে টোটাল 70 নাম্বার। তো আমি প্রতিটি অধ্যায় থেকে এই ভিডিওতে তোমাদের 2 আর 3 নম্বরের যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো বলে দেব। এবং এমসিকিউর যদি তোমাদের আলাদা করে সাজেশান লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই ভিডিও কিন্তু তোমাদের জন্য বানিয়ে দেবো। তো দেখে নাও, প্রথমে তোমাদের যে অধ্যায়টা থেকে দিচ্ছি সেটা হচ্ছে 1-এর 1 তাপ থেকে 2 আর 3-এর যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেগুলো হচ্ছে বিশেষভাবে অঙ্কই আসে। যেমন কোন উষ্ণতায় সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হয় তা নির্ণয় করো। ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি কী? 3 কোন উষ্ণতায় সেলসিয়াস স্কেলের পাঠ ফারেনহাইট স্কেলের পাঠের দ্বিগুণ হয়? এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে 104 ডিগ্রি ফারেনহাইট সমান কত ডিগ্রি সেলসিয়াস? 10 ডিগ্রি সেলসিয়াসের মান ফারেনহাইট স্কেলে কত? তারপরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপ উষ্ণতায় 4 গ্রাম বরফকে কত তাপ দিলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 4 গ্রাম জলে পরিণত হয়? তারপরে লীন তাপ কাকে বলে? এবং তোমরা সংজ্ঞা, গলন ও ঘনীভবন, এই দুটো সংজ্ঞা পড়ে রাখবে। তারপরে এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা স্টার দিয়ে রাখো যে বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম কথাটির অর্থ কী? এবং মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? এটাও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো প্রথম অধ্যায় থেকে মাত্র সামান্য তোমাদের 10টা প্রশ্ন দিয়েছি, এছাড়া একটা এক্সট্রা প্রশ্ন তোমরা পড়ে রাখতে পারো, সেটা হচ্ছে প্রাথমিক অন্তর কাকে বলে। তো 11টা প্রশ্ন পড়লেই আশা করছি তোমাদের হয়ে যাবে, তোমরা এর মধ্যে কমন পাবে। এরপর আলো থেকে যেগুলো তোমরা 2 আর 3 নম্বরের প্রশ্ন পড়বে সেটা হচ্ছে সূচিছিদ্র ক্যামেরার উৎপন্ন প্রতিকৃতির বৈশিষ্ট্য লেখো। তারপর হচ্ছে আলোর প্রতিফলনের সূত্র লেখো। 3 নম্বর পার্থক্য নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলন। 4 হচ্ছে লঘু মাধ্যম থেকে গণমাধ্যমে এবং গণমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণ চিত্রের মাধ্যমে দেখাও। তারপরে একটি বস্তু দর্পণ থেকে 5 সেমি দূরে আছে, বস্তু ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত? তারপরে জল ভর্তি গ্লাসে পেন ডোবালে বাঁকা লাগে কেন? তার বর্ণালী কি? সূর্যের আলোর 7টি বর্ণের নাম লেখো। তারপরে ইউভি রশ্মির ক্ষতিকারক প্রভাব লেখো। এবং এক্সট্রা কিছু প্রশ্ন, যেমন অ্যাম্বুলেন্স কথাটি উল্টো লেখা থাকে কেন? এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে রাখবে। তারপরে আলোর প্রতিফলন চিত্রের মাধ্যমে দেখাও। এবং 3 হচ্ছে প্রতিসরণ ও প্রতিফলন কাকে বলে। তো সামান্য কিছু প্রশ্ন আলো থেকে দিয়েছি, এগুলো তোমরা একবার ভালো করে পড়ে নেবে, এর মধ্যে কমন পাবে। এরপর সময় ও গতি থেকে 2 আর 3 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হচ্ছে অতিক্রান্ত দূরত্ব কাকে বলে? পার্থক্য লেগে দ্রুতি ও বেগ ভীষণ ইম্পর্টেন্ট। মন্দন কাকে বলে? এর একক লেখো। আর নিউটনের সূত্র 3টি লেখো। তো 3টে সূত্র দেবে না, তোমাদের যে কোনো একটা সূত্রই দেবে, বাট তোমরা 3টে সূত্রই পড়ে রাখবে। তারপরে বল কাকে বলে? এর একক লেখো। জাড্য কাকে বলে? ভর হলো বস্তুর জাড্যের পরিমাপ, ব্যাখ্যা করো। বা এইভাবেও দেয়, জাড্য ড্যাশ এর উপর নির্ভরশীল। ঠিক আছে। তারপরে স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে কেন? এটাও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে 9টা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি লেখো, বা ভর, ত্বরণ ও বলের মধ্যে সম্পর্কটি লেখো। 10 নম্বর ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, নিউটন ও ডারউইনের মধ্যে সম্পর্কটি লেখো। তারপরে 11 ক্রিয়া ও প্রতিক্রিয়া বল কি? এদের বৈশিষ্ট্যগুলি লেখো। তার 12 হচ্ছে একটি স্প্রিংকে টানা হলে তার দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটল, এক্ষেত্রে বল প্রয়োগের ফলে কাজ হলো কি? ব্যাখ্যা করো। তারপরে 13 হচ্ছে কার্য কাকে বলে? এর এসআই একক লেখো। কিভাবে কার্য পরিমাপ করা হয়? তারপরে 14 হচ্ছে শক্তি কাকে বলে? তো এই কটা প্রশ্ন তোমরা পড়বে এবং এখান থেকে কিছু গাণিতিক প্রশ্ন দেখবে পরীক্ষায়, এই প্রশ্নগুলোই দেবে, ভালো করে প্র্যাকটিস করবে। সেটা হচ্ছে কোনো বস্তু 10 সেকেন্ডে 30 মিটার পার সেকেন্ড থেকে 35 মিটার পার সেকেন্ড বেগ হলো, এক্ষেত্রে বস্তুটির ত্বরণ কত?
এবং 2 হচ্ছে কোনো বস্তুর ওপর 5 নিউটন বল প্রয়োগ করলে সরণ 8 মিটার হলো, তাহলে কৃতকার্য কত হবে। এবং 3 নাম্বার 4 কেজি বহরের বস্তু 2 মিটার পার বর্গ সেকেন্ড ত্বরণ নিয়ে চলছে, এক্ষেত্রে বলের মান কত হবে। তো এই 3টে প্রশ্ন তোমরা গাণিতিক প্রশ্ন ভালো করে কিন্তু করে নেবে। তারপরে 3 নম্বর অধ্যায় পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে যেগুলো পড়তে হবে তোমাদের সেগুলো হচ্ছে অণু ও পরমাণুর পার্থক্য, পরমাণু ক্রমাঙ্ক, ভর সংখ্যা কাকে বলে, তাই পরমাণু নিস্তরিত হয় কেন, তারপরে হচ্ছে Cl 1735, এখানে অন্য কিছু দিতে পারে, পরমাণু এই এমনভাবে দেওয়া থাকলে এর পরমাণু ক্রমাঙ্ক, ভর সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা বার করা কিন্তু তোমার শিখতে হবে এবং ইলেকট্রন বিন্যাসের চিত্র অঙ্কনও কিন্তু করতে হবে। তারপরে মৌলের পরমাণু ক্রমাঙ্ক 15, ভর সংখ্যা 23, তাহলে মৌলটির প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা কত হবে। তারপরে 2n ও n2 এদের মধ্যে পার্থক্য কী কী, এগুলোও কিন্তু তোমরা ভালো করে পড়ে রাখবে। এরপরে N2S যৌগের অ্যানায়নের নাম ও সংকেত ও যোজ্যতা লেখো। তারপরে NaOH ও OH এর মধ্যে যোজ্যতা লেখো। তো এই 8টা প্রশ্ন পড়বে, তাহলেই হবে। এরপর সমীকরণ সহ বিক্রিয়া লেখো, এগুলো পরীক্ষায় দেয়, তো তোমাদের অবশ্যই বিক্রিয়া এবং সমীকরণ দুটোই লিখতে হবে। যেমন চুনাপাথরকে উত্তপ্ত করলে কি ঘটবে, ফেরাস সালফেটের সঙ্গে বেরিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় কী ঘটবে এবং সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে সিলভার নাইট্রেটের বিক্রিয়ায় কী ঘটবে। তো এই 3টে প্রশ্ন কিন্তু ভালো করে পড়ে রাখবে। এছাড়া উদাহরণসহ সংজ্ঞা, যেমন প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া আর বিয়োজন বিক্রিয়া ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু এর মধ্যে থেকে দেয়। এরপর কিছু ছোট প্রশ্ন দিচ্ছি এই চ্যাপ্টার থেকে, নিচের মৌলগুলির চিহ্ন লিখতে দেবে। চিহ্ন, এই পারদ, মার্কারি, পটাশিয়াম, টিন, সীসা, এদের চিহ্ন কিন্তু তোমরা ভালো করে দেখে রাখবে, ইম্পর্টেন্ট। এছাড়া সংকেত, যেমন অ্যামোনিয়াম সালফেট, জিঙ্ক সালফেট, ঠিক আছে, অ্যামোনিয়াম সালফেট, জিঙ্ক সালফেট, অ্যামোনিয়াম অক্সাইড, তারপরে ফেরিক অক্সাইড, সোডিয়াম সালফেট, সোডিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম জিঙ্কেট আর অ্যালুমিনিয়াম নাইট্রেট, এদের সংকেতগুলো দেখে রাখবে। এছাড়া নিচের মূলকগুলির যোজ্যতা ও সংকেত, ঠিক আছে, যেমন কার্বনেট, বাইকার্বনেট, সালফেট, অ্যামোনিয়াম, নাইট্রেট, ফসফেট, হাইড্রক্সাইড, তো এগুলো দেখে রাখবে এবং এগুলো তোমাদের কিন্তু টেক্সট বইয়ে ছকে আছে, তোমরা সেখান থেকে কিন্তু উত্তরগুলো পেয়ে যাবে, দেখে নেবে। এছাড়া দেখবে তোমাদের টেক্সট বইয়ে 97 পৃষ্ঠায় কিছু সমতা বিধান আছে, সেগুলো দেখে রাখবে এবং নিচের বিক্রিয়াগুলি কোনটি কোন ধরনের বিক্রিয়া, এটা তোমাদের টেক্সট বুকে পেয়ে যাবে, ঠিক আছে, টেক্সট বুকে আছে, সেখান থেকে কিন্তু এগুলো দেখে নেবে। এরপর তোমাদের পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা, এখান থেকে যে 2 আর 3-এর প্রশ্নগুলো পড়বে সেগুলো হচ্ছে শামুক ও ঝিনুকের খোলকটি কিভাবে তৈরি হয়, মানবদেহে ক্যালসিয়াম ও আয়রনের ভূমিকা লেখো, পার্থক্য অ্যাসিড আর ক্ষার। এছাড়া 106 পৃষ্ঠা তোমাদের ভালো ছক আছে, ছকগুলো কিন্তু ভালো করে পড়ে নেবে। তারপরে সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয়, ব্যাখ্যা করো, ইম্পর্টেন্ট প্রশ্ন। নির্দেশক কাকে বলে, জৈব নির্দেশক এর নাম লেখো, পিএইচ কি, এবং 114 আর 16 পেজ তোমাদের যেগুলো আছে একটু ভালো করে পড়ে নেবে পিএইচ সম্পর্কে। তারপরে হচ্ছে বৃক্ষ ক্ষতিগ্রস্ত হলে রক্তে কোন কোন জিনিসের পরিমাণ হচ্ছে বাড়ে। তারপরে ফুসফুস থেকে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেলে কি কি সমস্যা হয়, অ্যান্টিবায়োটিকের কাজগুলি লেখো এবং 10 হচ্ছে খাদ্য লবণের প্রধান উপাদানের নাম ও সংকেত লেখো। এছাড়া লবণ কয় প্রকার ও কী কী এটাও পড়ে রাখবে। এরপর রক্ত নুনের পরিমাণ বেড়ে গেলে কি কি অসুবিধা হয় এবং বর্ষাকালে খাদ্য লবণ ভিজে যায় কেন। 13 হচ্ছে বেশি নুন খেলে রক্তচাপের কি পরিবর্তন ঘটে। 14 পলিমার কি, এর ব্যবহার লেখো, জৈব ভঙ্গুর পলিমারের নাম লেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া 134 পেজ ভালো করে কিন্তু তোমরা একটু পড়ে নেবে, এখান থেকেও কিন্তু শর্ট প্রশ্ন আসে। এরপর 15 হচ্ছে থার্মোপ্লাস্টিক ও থার্মোসেটিং প্লাস্টিক কাকে বলে, উদাহরণ দাও, ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে 16 হচ্ছে প্লাস্টিকের পরিবর্তে চটের থলে ব্যবহার করা উচিত কেন, প্লাস্টিক কীভাবে পরিবেশের ক্ষতি করে। 17 হচ্ছে শকুনের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে কেন। তারপরে সার ও কীটনাশকের নাম লেখো, জৈব সারের নাম লেখো। এরপর লাস্ট প্রশ্ন, সিমেন্ট ঢালাইয়ের পরের দিন থেকে জল দেওয়া হয় কেন, ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া 144 পেজটা তোমরা ভালো করে পড়ে নেবে, যে ছকটা আছে ওখান থেকে তোমাদের শর্ট প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেয়। এরপরে মানুষের খাদ্য থেকে তোমরা যেগুলো পড়বে সেগুলো হচ্ছে উৎস এবং ভূমিকা পড়বে, অবশ্যই কার্বোহাইড্রেট, প্রোটিন, খাদ্যতন্তু আর ফাইটোকেমিক্যাল, এদের উৎস আর ভূমিকা ভালো করে পড়বে। তারপরে খাদ্যতন্তু কি, খাদ্যতন্তুর মূল উপাদানগুলি কি কি,
তারপর হচ্ছে ফাইটোকেমিক্যালে কি কি যৌগ থাকে, শ্বেতসার কি, তারপর হচ্ছে দেহে শর্করার পরিমাণ বাড়লে কি কি রোগ হয় আর এই রোগের লক্ষণগুলি লেখো। এবং প্রোটিনের যে ছকটা আছে তোমাদের 151 পেজে, সেটাও একটু ভালো করে দেখে রাখবো, ওখান থেকে তোমাদের শর্ট প্রশ্ন দেয়। তারপরে জলে ও তেলে দ্রাব্য ভিটামিনগুলোর নাম লেখো এবং উৎস তোমরা ভালো করে পড়বে, ভিটামিন এ, ভিটামিন সি এবং আয়রনের উৎস পরীক্ষায় দেয়। তারপরে কাজ, যেমন ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এদের কাজ পরীক্ষায় দেয়, ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। তারপরে কোয়াশিওরকর ও ম্যারাসমাস রোগের কারণ ও লক্ষণগুলি লেখো। তারপরে 7 নম্বর, দেহে স্থলত্বের ফলে কি কি সমস্যা হয় এবং খাদ্যে বিভিন্ন উপাদানের অভাবজনিত রোগগুলি কিন্তু লেখো। এই প্রশ্নটি ইম্পর্টেন্ট। এছাড়া 156, 59 আর 65 এর ছকে তোমরা এগুলো পেয়ে যাবে, ভালো করে কিন্তু পড়বে। তারপরে সংশ্লেষিত খাদ্য কাকে বলে, উদাহরণ দাও। 9, প্রক্রিয়াজাত খাদ্য কাকে বলে, উদাহরণ দাও। এছাড়া 169 পেজে তোমাদের ছক আছে, সেগুলো ভালো করে পড়বে। 10 নম্বর, একজন মানুষের ওজন 62 কেজি, উচ্চতা 1.75 মিটার, তাহলে মানুষের বিএমআই কত হবে, বিএমআই এর মানের কীরূপ প্রকৃতি। তো বিএমআই বার করা সূত্র এই যে তোমাদের আছে বইয়ে, এগুলো ভালো করে পড়ে নেবে। তারপরে দেহে জলের ভূমিকা, ইম্পর্টেন্ট প্রশ্ন। পাতাকে গাছের রান্নাঘর বলে কেন, ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া 175 পেজের ছকটা কিন্তু অবশ্যই তোমরা ভালো করে পড়ে নেবে, এখান থেকে প্রচুর শর্ট প্রশ্ন পরীক্ষায় দেয়। তারপরে পরিবেশ সংকট ও উদ্ভিদ পরিবেশের সংরক্ষণ, এখান থেকে যেগুলো পড়বে সেগুলো হচ্ছে আবহাওয়া ও জলবায়ু, বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝো, এর ফলাফল, প্রবাল প্রাচীর কাকে বলে, এটি কিভাবে গঠিত হয় আর সামুদ্রিক প্রবাল ধ্বংস হয়ে যাচ্ছে কেন। তারপর জীববৈচিত্র্য কাকে বলে, জীববৈচিত্র্যের গুরুত্ব, ইম্পর্টেন্ট প্রশ্ন। বায়োডাইভার্সিটি হটস্পট কি, পৃথিবীতে অবস্থিত 4টি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম লেখো। এছাড়া পৃথিবীর জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি লেখো। 7 হচ্ছে জৈব বৈচিত্র্য রক্ষায় মৃত্তিকা সংরক্ষণের গুরুত্ব লেখো, ভালো করে পড়বে। তারপরে পরিবেশ দূষণ রোধে গাছের ভূমিকা, জলচক্র নিয়ন্ত্রণে গাছের ভূমিকা, এবং হচ্ছে খাদ্য শৃঙ্খল কাকে বলে, উদাহরণ দাও, ইম্পর্টেন্ট প্রশ্ন। খাদ্যজাল কাকে বলে, উদাহরণ দাও, ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া 247 পৃষ্ঠার ছকগুলো অবশ্যই ভালো করে পড়বে, এখান থেকেও প্রশ্ন দেয়। এবার আমাদের লাস্ট চ্যাপ্টার পরিবেশ ও জনস্বাস্থ্য, এখান থেকে তোমাদের একটু বেশি প্রশ্ন পড়তে হবে। তো যেগুলো পড়বে সেগুলো হচ্ছে যক্ষা রোগের লক্ষণ ও প্রতিকার, অ্যালার্জি কাকে বলে, এবং কলেরা রোগকে বিসূচিকা বলা হয়, হতো কেন। তো কলেরা 2বার হয়ে গেছে, একটু কেটে দেবে। তবে কলেরা রোগের শরীরে নুন গ্লুকোজ মেশানো জল প্রবেশ করানো হয় কেন। এরপর ইম্পর্টেন্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে জলবাহিত রোগ কাকে বলে, উদাহরণ দাও। তারপরে কলেরা রোগের লক্ষণ, কলেরা রোগের প্রতিকারের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হয়, এবং 8 হচ্ছে সাধারণ ডায়রিয়া রোগের লক্ষণগুলি কী কী, এই রোগের প্রতিকারের জন্য কি করা দরকার। নেক্সট 9, পোলিও কি ঘটিত রোগ, পোলিও হচ্ছে প্রতিকারের উপায় লেখো, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুটির নাম লেখো, এটি কোথায় থাকে, নীল দাগ যেগুলো আছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। তাহলে পোষক কাকে বলে, মুখ্য পোষক ও গৌণ পোষক বলতে কী বোঝো, প্লেগের সংক্রমণ কিভাবে ঘটে, তারপর হচ্ছে ম্যাক্সিলা কি, আর মশা মানুষের রক্তপান করার সময় রক্ত জমাট বাঁধে না কেন, এবং প্রোবোসিস কি, আর 16 হচ্ছে স্ত্রী মশা রক্তপান করতে পারে কিন্তু পুরুষ মশা পারে না কেন। তারপরে অ্যানোফিলিস মশার বৈশিষ্ট্য, কিউলেক্স এবং অ্যাডিস, এই 3টের মধ্যে অ্যাডিসটা বেশি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। তারপরে মশা নিয়ন্ত্রণের জন্য কি কি ব্যবস্থা নেওয়া যায়, তাহলে ইম্পর্টেন্ট প্রশ্ন। বাহক কাকে বলে, উদাহরণ দাও। জৈব বাহক বা ভেক্টর কাদের বলে, এটাও ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ল্যাথিরিজম কি, আর হচ্ছে আজিনোমোটোর একটি ক্ষতিকারক প্রভাব লেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন। তবে অ্যালার্জি ও অ্যালার্জেন কি, এবং সবথেকে বেশি ইম্পর্টেন্ট পাস্তুরাইজেশন কি, দুধকে কিভাবে পাস্তুরাইজেশন করা যায় এবং এই প্রক্রিয়ার একটি গুরুত্ব লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই ছিল তোমাদের ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের একদম অধ্যায়ভিত্তিক বড় প্রশ্নের সাজেশান। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে, আমি তোমাদের সুবিধার জন্য অধ্যায়ভিত্তিক সাজেশান দিয়েছি, তোমরা এই প্রশ্নগুলোর উত্তর সহজেই পেয়ে যাবে, ভালো করে পড়ে নেবে এবং এর মধ্যে থেকে তোমরা সব প্রশ্ন কমন পাবে। ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টে আমি তোমাদের যে সাজেশান দিয়েছিলাম সেখান থেকে 100% কমন এসেছে, এবং থার্ড ইউনিট টেস্টেও
তার ব্যতিক্রম কিছু হবে না, তোমরা এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষাতে কমন পাবে। আর তোমরা যদি অন্য কোনো সাবজেক্টের সাজেশান লাগে বা অন্য কোনো স্কুলের প্রশ্নপত্র লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের জন্য সেই ভিডিওগুলো সবার আগে করে দেবো। আর এই ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে দেবে। চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।